আমার মনে হয় যে গলদাপাড়াতে না গিয়ে মাঝে মাঝে আমরা তো এই উদ্যানে বেড়াতে আসতে পারি ভ্যাকেশনের সময়। গলদাপাড়া আবার কোথায়? তো জলদাপাড়া। পিকনিক করতে এবং ঘুরতে আজ আমরা চলে এসেছি কলকাতার কাছে গাছগাছড়ার জঙ্গল টাইপ একটা রোমাঞ্চকর বাগানে। তবে আজকে এই যে রোমাঞ্চকর যে আমাদের ট্যুর হচ্ছে না, রোমাঞ্চকর বাগান ট্যুর, তাতে আমি হব ফেলুদা, তুই হবি তোপসে। এখানে দেখার কিন্তু অনেক কিছুই আছে, সেগুলো একবার চট করে দেখে নিন। কিন্তু আজকে কিন্তু আপনারা সব কিছু আমার কাছে দেখবেন না। আমি এখানে এসেছি পিকনিক একটা মানসিকতা নিয়ে, এবং নেচারকে আমি যেহেতু ভালোবাসি, নেচারকে নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো। দর্শক বন্ধুরা, যারা চেনেন তারা চিনে গেছেন, আর যারা চেনেন না তারা একটু পরেই চিনে যাবেন জায়গাটা। তবে একটু আওয়াজ দাও জায়গাটার। কলকাতা বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাবা মায়ের হাত ধরে এই জায়গায় বা এই বৃক্ষবাগানে আসেনি এরকম ছেলেমেয়ের সংখ্যা খুব কম এক সময় বলা হতো। এখন তো যন্ত্র যুগে আমরা সবুজ দিগন্তকে ভুলেই গেছি, তাই না? হাওড়ার শিবপুরে এই উদ্ভিদ উদ্যান একসময় ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এই নামে কিন্তু পরিচিত ছিল, যার নাম বুঝেছিস তোপসে? শোন, যার নাম 2009 সালে পদার্থবিজ্ঞানী ও পদার্থবিদ স্যার আচার্য জগদীশ চন্দ্র বসুর নাম অনুসারে এবং তাকে সম্মান জ্ঞাপনে পরিবর্তন করে এইখানকার নাম রাখা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। চারপাশটা আপনারা শুধু দেখুন, গাছ গাছড়ায় ভর্তি। এর সমস্ত ডিটেলস আমি আপনাদের বলার চেষ্টা করব এই ভিডিওতে, তবে ফেলুদা হয়ে, নট অ্যান অর্ডিনারি ম্যান। কি ওখানে বসবে নাকি? চব্য চস্য করে বসো, কেউ আপত্তি করবে না। চব্য চস্য করে পুকুরের ধারে, পারলে একটা ছিপ নিয়ে আসতে পারতে, ছিপও মারতে পারতে। হ্যাঁ, এই মাছগুলো ভাসছে, ছোট ছোট মাছ ভাসছে দেখো পুকুরের ওপরে। হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন, জায়গাটি হলো কিট সাহেবের বাগান, হাওড়া শিবপুরে বোটানিক্যাল গার্ডেন। এই না না, চলে যাবেন না, নাম জেনে গেছেন বলে চলে যাবেন না, থাকুন। ফেলুদার কীর্তিকলাপ দেখতে হবে তো, থাকুন। এইরকম একটা বাগানে ঢুকলে নিজেকে কিরকম একটা ফেলুদা ফেলুদা টাইপের মনে হয়। আর সাথে যখন তোপসে আছে, কেস সলভ তো করতেই হবে কিছু না কিছু। আগে কোনো কেস সলভ করে দেখাও তো। হবে হবে, আজকেও কেস সলভ হবে। দেখো, ফেলুদা মানে হচ্ছে ফেল করা মিত্তির, মানে ফেলু মিত্তির। ফেলুদা নিজেই কিন্তু তার শব্দবন্ধনে এই কথাটার বারবার প্রয়োগ করেছেন যে উনি ফেল করা মিত্তির। এই ব্যাপারে না আমি 100 ভাগ পেঙ্গুইন। এটা পেঙ্গুইন না, এটা স্যাঙ্গুইন। আরে ওই হলো, গোয়েন্দারা মাঝে মধ্যে না কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর আমি যদি আজ কোনো কেস সলভ করতে নাও পারি, তাহলে তো ফেলু মিত্তির হতে বাধা নেই, আর তাতে কোনো লজ্জাও নেই। ফেলুদা ক্ষমা করবেন মস্করা করার জন্য, এই কান মুলছি। 1787 সালে এই বাগানটার সূচনা হয় 310 একর জমি নিয়ে। আচ্ছা, আর 1788 সালে কর্নেল কিড এই উদ্যানটি শেষমেশ প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, সালটা ছিল কিন্তু 1788 সাল। এই উদ্ভিদ উদ্যানটি বহু বছর ধরে বৃহত্তম বাগানের শিরোপা ধরে রেখেছিল। আর কলকাতার এই উদ্ভিদ উদ্যানটি সম্ভবত দীর্ঘকাল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম ছিল। আর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এটা দ্বিতীয় প্রাচীনতম বাগান। তোপসে,
শোন না, আর এই বাগানটি প্রতিষ্ঠার কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গাছপালা এনে সেগুলো ব্যবসার প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করা। আর এই উদ্দেশ্যে কলকাতার অদূরে হুগলি নদীর পশ্চিম পাড়ে কিছু জলাজমি কিনে এই বাগানটা তৈরি করা হয়। আর তোপসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এই বাগানটা গড়েছিল বলে না, এটাকে কোম্পানির বাগান হিসেবে, মানে এটাকে বলা হতো কোম্পানির বাগান। কোম্পানির বাগান হিসেবে নামটা পরিচিত ছিল। এখানে লেখা আছে ডু নট মেক নয়েজ, তার মানে আমার ফেলুদার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। মানে খুবই একটা রোমাঞ্চকর পরিস্থিতির আমরা সম্মুখীন হতে চলছি। ডু নট মেক নয়েজ। ওয়াও, একটা গ্রেট পাঁচিল তৈরি হয়েছে, গ্রেট ওয়াল। দেখুন দুই ধারে গাছ উঠেছে এবং মধ্যিখান দিয়ে আমরা এবার ঢুকছি। ট্যাং ট্যাং ট্যাং, সাসপেন্স। আমরা উদ্ভিদ জঙ্গলের মধ্যপ্রান্তে প্রবেশ করছি, আর সাথে আমি ফেলুদা ও আমার তোপসে। ভেরি সাসপেন্স, হ্যাঁ, ভেরি ভেরি সাসপেন্স। আর একটু ভেতরে, জঙ্গলের ভেতরে অ্যানাকন্ডার বাস। কি কি জন্তু আছে পরে একটু বলে দিও, আমরা শুনবো। আচ্ছা, কয়েকটা ছোট ইনফরমেশন। যদি আপনারা এই শিবপুর বটানিক্যাল গার্ডেনে যদি আসেন, তাহলে এন্ট্রি ফি পড়বে আপনাদের 30 টাকা করে পার পারসন। আর যদি আপনারা ডিএসএলআর বা কোনো ক্যামেরা নিয়ে আসেন, তাহলে 50 টাকা এক্সট্রা পড়ছে। ভুল বললাম, 60 টাকা এক্সট্রা পড়ছে। আর ভিডিওর পরবর্তী সময় আমি নিশ্চয়ই বলবো যে এখানে কিভাবে আপনারা আসবেন। যারা আসতে চাইছেন কলকাতার অনেক দূর দূর থেকে, তারা কিভাবে আসবেন সেটা আমি অবশ্যই বলে দেবো। 25 লক্ষ শুষ্ক গাছের সংগ্রহ আছে এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়ামে। চলুন দেখুন গাছগুলো, মন ভরে যাবে। আয়তন ছিল 300 একর। কিন্তু প্রতিষ্ঠার তোপসে শোন এই জ্ঞানগুলো, প্রতিষ্ঠার অল্পকাল পরেই কিন্তু 27 একর জমি একটা খ্রিস্টান কলেজকে দান করা হয় তার প্রতিষ্ঠার জন্য। আর বর্তমানে এই কলেজটা হচ্ছে বিই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে কিন্তু নেউলেতে ভর্তি। হ্যাঁ, আমরা দেখছি প্রচুর নেউলে, এবং এই মাটির গর্ত খুঁড়ে খুঁড়ে তারা ঢুকে যাচ্ছে, গাছের আড়ালে চলে যাচ্ছে। মানে নেউলে থাকা মানেই তো নেউলের শত্রু আছে, আমি ওর নাম করতে চাই না। পাখির বাসা হয়ে যাক। এখানে পাখির বাসা না দেখলে তো সিনটা অসম্পূর্ণ থেকে যাবে। এই হচ্ছে পাখির বাসা। ভেতরে ঢুকবো নাকি, মাথা গুলিয়ে দেবো? এই পাখিরই তো বাসা, নাকি না হাত গলা দিয়ে দেখবো অন্য কিছু আমার হাত টেনে ধরেছে? ঠিক আছে, ওরকম দুমদাম করে ঢুকলে হবে না। পুকুরের মধ্যে মুকুট, ভাবা যায়? চলুন দেখে নি। অপূর্ব।
হাঁসটাও দেখে ফেলি। এই রাজহাঁস তাড়া করে বলছিস? যে তাড়া করলে তো মুশকিলে পড়ে যাব। ভয় দেখিয়ে দিচ্ছিস কেন? আমি না ফেলুদা? তাড়া করিস না বাবা। এই রে, আমার দিকেই আসছে। ফেলুদা বলেই জানি। এই রাজহাঁস যখন তাড়া করে না, তখন গলাটা লম্বা করে শক্ত করে নেয়। ওই কেসটা ঠিক একই রকম ছিল কিন্তু, ঠিক আছে? মানে আই ডোন্ট হ্যাভ টু রান আফটার এ টার্টার। অপ্রতিরোধ প্রতিদ্বন্দ্বীর পেছনে দৌড়ে কিন্তু লাভ নেই। সিনারি দেখুন, দূরের প্রান্তে দেখা যাচ্ছে একটা, এই জলাধারে একটা দূরে দেখুন একটা ঝর্ণাও ওখান থেকে দেখতে পাচ্ছি। আর ওদিকে রাস্তা আছে। বলা হয় এই এলাকায় 15 কিলোমিটার রাস্তা, টোটাল রোড হচ্ছে, পাকা রাস্তা হচ্ছে 15 কিলোমিটার। এখানে তোপসে এখানে যদি তোমাকে বটবৃক্ষ দেখতে হয়, বুঝেছো, যেখানে আমরা এখন যাচ্ছি, তাহলে তুমি এন্ট্রি পয়েন্ট থেকে মধ্যখানে রাস্তা হয়ে সোজা আসবে, ডান দিকে বাঁ দিকে নয়, সোজা এসে আবার ডান দিকে টার্ন করে সোজা হাঁটবে, তখনই দেখবে একটা তোমার বট বৃক্ষ। সেই বটবৃক্ষর দিকে আমরা এখন হাঁটছি। এই আমার না একটা আন্তাক্ষরী খেলতে ইচ্ছে করছে, মানে কবিতা বলতে ইচ্ছে করছে। একটু দাঁড়ান। না, বসুন বসুন। বটবৃক্ষ মেলেছে ডানা। আমি জানি তো, আমি নইকো গো কানা। ওই সামনে বটবৃক্ষ পুরো যেন মেলেছে ডানা। চলা যাক, কে তোমায় করেছে মানা। সামনে বটবৃক্ষর পুরো এরিয়াটা আমি আপনাদের দেখাবো। কত একর জমি নিয়ে আছে সেটাও আমি বলবো। শুধু সামনেটা দেখুন। এই হচ্ছে আমাদের বাইরে থেকে বটবৃক্ষের বিস্তৃতি। ভেতরে ঢুকতে গেলে পারমিশন লাগবে, বাট আমরা পারমিশন নিয়ে আসিনি, বাইরে থেকেই কমন পাবলিক হিসেবে আমরা দেখব। এই বটবৃক্ষটা বলা হয় 250 বছরের পুরনো। 3616টা শিকড় সহ 1.6 হেক্টর জমিতে বিস্তৃত এই বট গাছটা, যে গাছটার পরিধি হলো 330 মিটার। এইফেল টাওয়ার তো কখনো দেখিনি, তাই এটার পরম অনুভব পেলাম। হ্যাঁ, আইফেল টাওয়ার। আচ্ছা, এইফেল টাওয়ার নয়, আসলে ফেলুমিত্তির সময় এই ফেলটাই বেশি আসছে। আর টাওয়ারটার নামও দেখুন, আইফেল টাওয়ার, মানে আইফেল ওই ফেলুমিত্তির নামের সাথে মিলিয়েই কিন্তু আইফেল টাওয়ার। ঘুরে ফিরে ওই একই জায়গায় আসছি। ওই বাংলায় একটা কথা আছে না, টেপির মায়ের বড় গলা, তো এখানে বট গাছেরও উঁচু গলা, মানে বানিয়ান ট্রি এর উঁচু গলা। বলো, এই গাছগাছড়ার বাগানে আবার অনেক পশু পাখিও আছে। আমাদের সমাজে সেটা বলো, আমাদের সমাজেও অনেক হিংস্র পশু কিন্তু আশেপাশে ঘুরে বেড়ায়, আর তাদের নিয়েই আমার আপনার মতন সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত অবস্থা। সবাই তো যায় না জেলে। আরে এভিডেন্সের অভাবে ওরে তারা ডানা মেলে। সামনে দেখুন গ্রেট ইস্টার্ন হোটেল, এই থুড়ি সামনে হচ্ছে ওটা গ্রেট ওয়াটার লিলি। বড় গ্রেট ওয়াটার লিলির পাশে দেখুন একটা ছোট প্ল্যান্ট, গ্রেট ওয়াটার লিলি, ওখানেও কিন্তু বেরোচ্ছে, ওটাও কিন্তু বড়ই হবে। আর গ্রেট ওয়াটার লিলির দেখুন শিকড়গুলো দেখুন, পরিষ্কার দেখতে পাচ্ছি, এটাই বড় হয়ে এই শেপে আসছে। এই ধুধুর প্রান্তরে সবাই পিকনিক করছে, কেউ বসে আছেন, কেউ টিফিন করছেন, বাড়ি থেকে লুচি আলুর দমের গন্ধও ছাড়ছে। আর আমরা ফেলুমিত্তির হয়ে সুখা পেটে কাজ চালিয়ে যাচ্ছি। এই গ্রেট ওয়াটার লিলিতে আমি
হিপিদের টুপির গন্ধ পাই। মানে এখানেও গন্ধ পাচ্ছ? লিলিতে হিপিদের টুপির গন্ধ? হ্যাঁ, লিলিতে হিপিদের টুপির গন্ধ পাচ্ছি। তোপসে বল। আজ শুধু ঘোরো, ডিটেকটিভ গিরি করতে হবে না। আমার গিন্নি বলছে আজকে শুধু ঘোরো, এত ডিটেকটিভ গিরি করতে হবে না। আরে গন্ধ যখন পাচ্ছি তখন তো রসদও দিতে হবে আপনাদের। আর তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ না এই গ্রেটার লিলিতে কিরাম হিপিদের টুপির শেপ। হ্যাঁ গো, এটা তো উদ্যান মানে বাগান, তাই তো? যদিও এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্কের থেকে কম রোমাঞ্চকর নয় কিন্তু, তাই না? তুমি কি বলছো বলো তো? কোথায় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর কোথায় ন্যাশনাল পার্ক? আচ্ছা বলো তো এই দুটোর মধ্যে তফাৎটা কি? আরে এর উত্তর আমি জানি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ অভয়ারণ্য, যেখানে সংরক্ষণ করে নির্দিষ্ট শ্রেণীর কিছু প্রজাতির পশুদের কেবল। ওখানে কিন্তু উদ্ভিদ জগৎকে অতটা প্রায়োরিটি দেওয়া হয় না। কিন্তু ন্যাশনাল পার্ক বুঝেছো, সংরক্ষণ করে নানা ভিন্ন প্রজাতির গাছগাছরা ও বন্য পশুদের, যেটা স্পেসিফিক কোনো একটা প্রজাতিকে প্রোটেক্ট করে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। কিন্তু ন্যাশনাল পার্ক কোনো পার্টিকুলার প্রজাতি নয়, ভিন্ন ভিন্ন প্রজাতির গাছগাছরা ও বন্য প্রাণীদের ওখানে প্রোটেকশন দেয়। এবং যেটা বন্য প্রাণীদের এবং উদ্ভিদদের, নানাবিধ উদ্ভিদদের, নানা জাতির উদ্ভিদদের বাস্তু বা স্বাভাবিক বাসস্থান বলা হয়, যাকে ইংলিশে ফ্লোরা অ্যান্ড ফনা বলে। মানে সব উদ্ভিদদের স্বাভাবিক বাসস্থান, মানে উভয়ের স্বাভাবিক জন্মস্থান বা আবাস। আর ফনা মানে হচ্ছে সব প্রজাতির পশুদের স্বাভাবিক আবাস ও বাসস্থান। অর্থাৎ উভয়ের যুগলবন্দির মাধ্যমে সহাবস্থান উদ্ভিদকুল ও পশুকুলের। সেই জন্য এই ন্যাশনাল পার্ক হলো একটা জেনারেল ইকোসিস্টেম উভয় কুলের, মানে পশুদের এবং উদ্ভিদকুলের। ন্যাশনাল পার্ক কেবল অনুমতি দেয় বিনোদনমূলক কার্যকলাপকে, যেমন এলিফ্যান্ট রাইড, তারপরে জিপ সাফারি, ট্রাইবাল ডান্স, ট্রাইবাল সং, ট্রাইবাল ড্যান্স, এইগুলোকে একদম ঠিক বলেছ। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়ায় বসে পড়েছি, খুব ভালো লাগছে। অনেকটা দিগন্ত বিস্তৃত তো, হাঁটতে 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 চলে এসেছি অনেকটা পথ। আমার তোপসেও ক্লান্ত হয়ে গেছে, পাশে সহধর্মিনী ও ক্লান্ত হয়ে গেছে, রান্না করে অতটা ক্লান্ত হয় না। ওকে এখন খুন্তি নাড়তে দাও, দেখবে সারাদিন ধরে নেমে যাবে, ক্লান্তি নেই। এই ঘুরতে বেড়াতে হলে একটু ক্লান্তি আসে। স্বাধীনতার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশ ত্যাগ করলে এই বোটানিক্যাল গার্ডেন ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে আসে। 15 সদস্যের একটা পরিচালক পর্ষদ এই বাগানের নিয়মিত দেখাশোনা করছেন। বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় 400 কর্মী চাকরি সূত্রে এই উদ্যানের সাথে যুক্ত বলে জেনেছি। এখানে তো বেজি দেখা হয়ে গেল, কুকুরের বাচ্চা দেখা হয়ে গেল, আর যা যা আছে সেগুলো সম্পর্কে বলবো। কিন্তু আমার মনে হয় যে গলদাপাড়াতে না গিয়ে মাঝে মাঝে আমরা তো এই উদ্যানে বেড়াতে আসতে পারি ভ্যাকেশনের সময়। গলদাপাড়া আবার কোথায়? তো জলদাপাড়া। আরে বাবা, ইংরেজিতে ওই ডিও ডু আর জিও গু না হয়ে গো। হ্যাঁ, এই কেসের মতো ইংরেজিটা খুব কনফিউজিং। আর এইটুকু ইংরেজির ভুল তো হতেই পারে। আর এই আমি তো আর ইংরেজির পণ্ডিত নই, কি বলো? ও তাই বুঝি। ইংরেজিটা বা ইংরেজিটা বড়ই বিচিত্র ভাষা। আচ্ছা বলো তুমি, আমি তোমায় জ্বালাবো, এটাকে অনুবাদ করলে কি দাঁড়ায়? আই শ্যাল বার্ন ইউ। মানুষ কি জঙ্গলের মরা কাঠ নাকি যে জ্বালাবে? ওটা হবে আই শ্যাল ডিস্টার্ব ইউ। যেন কিছু জানে না, ইংরেজি গুলে খাওয়া লোক। আপনারা জানেন কি? আচ্ছা, এই বোটানিক্যাল গার্ডেনে বটবৃক্ষ ছাড়া আর কি কি বৃক্ষ আছে যদি একটু বলো, মানে আমার দর্শকরা জানুক। এখানে আছে মেহগনি, শাল, সেগুন, অশ্বত্থ, শিমুল, পিয়াল, নানা প্রজাতির গাছ। পাম গাছ, নানা পাম প্রজাতির গাছ। পাম গাছগুলো কিন্তু এখানে আছে। আর রয়েছে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, রবার, এই ধরনের প্রভৃতি ঔষধ জাতীয় গাছ। তখন কথায় কথায় কেটে গেলাম যে সমাজেও বেশ হিংস্র পশু আছে। তুমি কিছু প্রাণীর কথা বলছিলে যা এখানে রয়েছে, সেটা কিছু বলবে? ওটা তুমিই বলো না। এখানে রয়েছে শিয়াল, যেটা বলা হয়
যে ক্যানিস অরিয়াস প্রজাতির, মানে বাংলার বাঘ। ওটা বাংলার বাঘ না, ওটা বাংলার শিয়াল। ও আচ্ছা আচ্ছা। তো এছাড়াও কিন্তু এখানে আছে ইন্ডিয়ান মঙ্গুজ, মানে হচ্ছে বেজি। যেগুলো আমরা দেখলাম সেগুলো নয়, সেটার আকৃতি বড়। বাগানে অনেক প্রজাতির সাপও আছে। ওহো, আরে এই কথাটা না বললেই হতো না, এই শব্দটা কেন মুখে উচ্চারণ করলে? কেন? আমার না সাপে অ্যালার্জি, সব সময় মনে হয় এই সাপে আমায় জড়িয়ে পেঁচিয়ে আছে। আজ প্রথমে তুমি আমাকে আন্ডার এস্টিমেট করলেও কথায় কথায় কিন্তু অনেক রহস্যের উদ্ঘাটন করে দিলাম, অনেক কিছু কিন্তু জানিয়ে দিলাম। কি আপনারাই বলুন কমেন্ট বক্সে, কারণ আমি যেখানেই যাই বলেছিলাম না ফেলুদার মতন রহস্যের গন্ধ পাই। আর যাই হোক, আমাদের কথোপকথনে দর্শক বন্ধুরাও তো অনেক কিছু জানতে পারলেন নাকি, যারা দূরে থাকেন। তুমি পারো বটে, 1 কে 2, 2 কে 4 খুব সুন্দর করে ফুটিয়ে তোলো। তোমার ভাষার বা এই কথা বলার এনার্জিটা কিন্তু সকলের থাকে না। মানে কথা বলার কৌশল বলছো? কৌশল। আচ্ছা, ফেলুদার তো থাকে, গোয়েন্দা না? একটু আগে বললে তুমি পারো বটে, 1 কে 2, 2 কে 4, কিন্তু তুমিও কিন্তু পারো বটে। কেন, আমি কি করলাম? না মানে ওই তুমি পারো না 1 কে সোজা কথায় 1 বলতে, 2 কে সোজা কথায় 2 বলতে। ও তাই বলো। তবসে কেমন ঘুরলে একটুখানি বলে দাও। ভালো তো? ভালো, খুব ভালো। মানে ছুটির দিনটা কিন্তু ছেলেদের নিয়ে এরকম জায়গায় সকলের আসা উচিত, তাদেরও জ্ঞানটা বাড়ে। যাই হোক দর্শক বন্ধুরা, উই টুগেদার হ্যাড এ গ্রেট টাইম টুডে অ্যাট বোটানিক্যাল বাগান। আপনাদের সকলকে নিয়ে সুন্দর করে মজা করে একটা সকাল কাটালাম। এরকম ভিডিও পেতে গেলে ও আমায় এই পর্দার ওপারে দেখতে হলে আপনাদের লাইক এবং কমেন্টস কিন্তু খুব জরুরি। তার থেকে বেশি জরুরি চট করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখা, যাতে ভিডিও পাবলিশ হলেই চট করে আপনারা ভিডিও নোটিফিকেশনটা যাতে পেয়ে যান। আর হ্যাঁ, শেষে আমি ছোট্ট করে আমার একটা ইন্ট্রো দিয়ে রাখি, কারণ আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি আমি কি করি সেটা জানতে চেয়েছেন, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন যারা ইউটিউব করছে। আমিও ইউটিউবের ক্ষেত্রে একদমই ইয়াং, বেশি আমার দিন হয়নি। তাও বলে রাখি, আমার ইন্ট্রোটা, আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি একজন ইংরেজির শিক্ষক। আমি কম্পিটিটিভ এক্সাম যথারীতি আপনার এসএসসি, WBCS, ব্যাংক এগুলো প্রিপারেশন করিয়ে থাকি। আর যত বড় প্রতিষ্ঠানের বাংলায় নাম শুনেছেন সবকটা প্রতিষ্ঠানের সাথেই কোনো না কোনো সময় যুক্ত ছিলাম এবং এখনও যুক্ত আছি। তাহলে বন্ধুরা আজকে এই অবধি। আপনারা চট করে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, আপনাদের সাথে দেখা করছি মজা করতে। আচ্ছা, এই বোটানিক্যাল গার্ডেনে আসতে গেলে টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে 4টে বা 4:30 অবধি, একটু দেখে নেবেন। আর কিভাবে আসবেন, হাওড়া স্টেশনে নেবে, যদি আমরা 1 নম্বর গেট দিয়ে সাবওয়ে দিয়ে নেমে 1 নম্বর গেট দিয়ে যখন বেরোবেন, ওখানে আপনারা বোটানিক্যাল গার্ডেনের বাস পরপর পাবেন। যে কোনো একটা বাসে উঠলেই আপনাদের একদম বোটানিক্যাল গার্ডেন যেখানে এন্ট্রি পয়েন্ট সেখানেই ওরা নামাচ্ছে। আর এই বোটানিক্যাল গার্ডেনটা যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে কিন্তু একটু অসম্ভব কার্য হয়ে যাবে, কারণ শালিমার স্টেশন থেকে এটা খুব কাছে, শালিমার অবধি যাওয়াটাও একটা প্রবলেম। তাই হাওড়া থেকে বাস নিয়ে নেওয়াটাই খুব ভালো। অনেক মিনি পেয়ে যাবেন, যেগুলো বোটানিক্যাল গার্ডেন মিনি বলা হয়, সেগুলো আসছে, বি গার্ডেন বলে লেখা থাকবে। পুকুরে একটা সাপ আমরা দেখতে পেয়েছিলাম, সেই সাপটাকে আমরা ভিডিও তোলার আগে সে ডুব দিয়ে দিয়েছিল, যার জন্য ওটাকে আমরা ফটো নিয়েছি। সেই ফটোটা আপনাকে একটু দেখাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, বিকেলের দিকে যখন কেউ আসবেন একটু সজাগ থাকতে হবে, কারণ এখানে কিন্তু নানা প্রজাতির সাপ কিন্তু ঘুরে বেড়ায়। যেমন পুকুরে আমরা দেখতে পেলাম, এটা কিন্তু ওপরে রোডের ওপর আসতেই পারে।